দক্ষিণ চীন সাগর হল পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি প্রান্তিক সাগর। এটি প্রায় ৩৫ লক্ষ বর্গ কিলোমিটার অর্থাৎ ১৪ লক্ষ বর্গ মাইল এলাকা জুড়ে উত্তর দক্ষিণ চীনের তীর নামের কারণে পশ্চিম ইন্দো চীন উপদ্বীপ, পূর্বে তাইওয়ান ও উত্তর পশ্চিম ফিলিপাইন দ্বীপপুঞ্জ প্রধানত লুসন, মিন্দোরা এবং পালাওয়ান এবং দক্ষিণে ব্রুনিও, পূর্ব সুমাত্রা ও বালকা বেলিতুং দ্বীপপুঞ্জ দ্বারা পরিবেষ্টিত। এটি তাইওয়ান প্রণালী হয়ে পূর্ব চীন সাগর, লুসন প্রণালী হয়ে ফিলিপাইন সাগর, পালাওয়ানের চারপাশের প্রণালীর মাধ্যমে সুলু সাগর যেমন মিন্দোরো ও বালাবাগ প্রণালী, সিঙ্গাপুর প্রণালী হয়ে মালাক্কা প্রণালী এবং কারিমাতা ও বালকা প্রণালী হয়ে জাভা সাগরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। থাইল্যান্ড উপসাগর ও তনকিনের উপসাগর দক্ষিণ চীন সাগরের অংশ। রিয়াও দ্বীপের দক্ষিণে অগভীর জলভাগ নাতুনা সাগর নামেও পরিচিত। দক্ষিণ চীন সাগর অসাধারণ অর্থনৈতিক ও ভূ-কৌশলগত গুরুত্বের একটি অঞ্চল। বিশ্বের সামুদ্রিক নৌ পরিবহনের ১/৩ সাগরটির মাধ্যমে সুগঠিত হয়। প্রতি বছর $৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি বাণিজ্য বহন করে। বিশ্বাস করা হয় যে সাগরটির সমুদ্রতলের বিশাল খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুত নিচে রয়েছে। এতে লাভজনক মৎস্যও রয়েছে, যা দক্ষিণ পূর্ব এশিয়ার লক্ষ লক্ষ মানুষের খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিতভাবে বেশিরভাগ ছোট জনবসতিহীন দ্বীপ, দ্বীপপুঞ্জ, কেস এবং সোলস, রিফ অ্যাটলস এবং শত শত সংখ্যক সমুদ্রসীমার সমন্বয়ে বেশ কয়েকটি দ্বীপপুঞ্জের গুচ্ছ নিয়ে গঠিত দক্ষিণ চীন সাগর দ্বীপপুঞ্জ বিভিন্ন দেশের সার্বভৌমত্বের প্রতিদ্বন্দ্বী দাবির অধীনে রয়েছে। এই দাবিসমূহ দ্বীপ ও সাগরের জন্য ব্যবহৃত বিভিন্ন নামের মধ্যেও প্রতিফলিত হয়। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব দক্ষিণ চীন সাগর সম্পর্কে অজানা তথ্য। এছাড়াও দক্ষিণ চীন সাগরের আয়তন কত, বর্তমান কোন কোন দেশের মধ্যে এই চীন সাগরটি প্রবাহিত হচ্ছে, সেই বিষয়ের উপর চমকপ্রদ তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। ভূতত্ত্ব। সাগরটি একটি ডুবে যাওয়া মাহি সোপানের উপর অবস্থিত। সাম্প্রতিক বরফ যুগের সময় বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠ শত শত মিটার নিচে ছিল এবং বর্নিং এশীয় মূল ভূখণ্ডের অংশ ছিল। দক্ষিণ চীন সাগরে প্রায় ৪৫ মিলিয়ন বছর আগে উন্মুক্ত হয়েছিল, যখন দক্ষিণ চীন থেকে বিপজ্জনক স্থল ছিন্ন হয়েছিল। সমুদ্র তলদেশ প্রসারণ প্রক্রিয়া প্রায় ৩০ মিলিয়ন বছর আগে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, যা দক্ষিণ পশ্চিমে ছড়িয়ে পড়েছিল, যার ফলে ইংরেজি ভি অক্ষরের আকৃতির অববাহিকা আমরা আজ দেখতে পাচ্ছি। সম্প্রসারণ প্রায় ১৭ মিলিয়ন বছর আগে বন্ধ হয়ে যায়। বেসিন গঠনে টেকটনিক এক্সট্রুশনের ভূমিকা নিয়ে যুক্তি অব্যাহত রয়েছে। পল ট্যাপোনিয়ার ও তার সহকর্মীরা যুক্তি দিয়েছিলেন যে ভারতের সাথে এশিয়ার সংঘর্ষের ফলে এটি ইন্দো চীনকে দক্ষিণ পূর্ব দিকে ঠেলে দেয়। ইন্দো চীন ও চীনের মধ্যে আপেক্ষিক বিভক্ততার ফলে দক্ষিণ চীন সাগর উন্মুক্ত হয়। এই দৃষ্টিভঙ্গি ভূতাত্ত্বিকদের দ্বারা বিতর্কিত, যারা ইন্দো চীনকে মূল ভূখণ্ড এশিয়ার তুলনায় অনেক দূরে সরিয়ে নিয়েছেন বলে মনে করেন না। পিটার ক্লিফটের টন্টিন উপসাগরের সামুদ্রিক ভূতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে যে রেড নদী চ্যুতি কমপক্ষে ৩৭ মিলিয়ন বছর আগে সক্রিয় দক্ষিণ চীন সাগরের অববাহিকা গঠনের মূল কারণ ছিল, যা এক্সট্রুশন সাগরের গঠনে একটি ভূমিকা পালন করে। উন্মুক্ত হওয়ার পরে দক্ষিণ চীন সাগর মেকং নদী, লাল নদী, পালং নদী দ্বারা বিতরণ করা বিশাল পরিমাণ পলির সমগ্র স্থল হয়ে ওঠে। এই বদ্বীপসমূহের মধ্যে রয়েছে কয়েকটি খনিজ তেল, গ্যাসের মজুদের সমৃদ্ধ সম্পদ। দক্ষিণ চীন সাগরে ভূ রাজনৈতিক অর্থে জলভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এটি বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত সামুদ্রিক পথ, যখন পণ্য সম্ভারের টন পরিপ্রেক্ষিতে বার্ষিক বাণিজ্য নৌবহরে ৫০%-এর বেশি মালাক্কা প্রণালী, সন্ধ্যা প্রণালী ও লম্বক প্রণালী অতিক্রম করে। মালাক্কা প্রণালী দিয়ে প্রতিদিন ১.৬ মিলিয়ন ঘনমিটার ১০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত খনিজ তেল প্রেরণ করা হয়, যেখানে ২০ শতকের মাঝামাঝি সময়ের তুলনায় অনেক কম হলেও নিয়মিত জলদস্যুতার খবর পাওয়া যায়। অঞ্চলের মালিকানার দাবি। বেশ কয়েকটি রাষ্ট্র দক্ষিণ চীন সাগরের উপর প্রতিযোগিতামূলক আঞ্চলিক দাবি করেছে।
এই ধরনের বিরোধকে এশিয়ার সবচেয়ে সম্ভাব্য বিপজ্জনক বিন্দু হিসেবে বিবেচনা করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী চীন PRC, গণপ্রজাতন্ত্রী চীন ROC, যা সাধারণত তাইওয়ান নামে পরিচিত, প্রায় সমগ্র সমুদ্র ভাগকে নিজেদের বলে দাবি করে, যা তাদের দাবিসমূহকে সীমানা 9 লাইন নামে নির্ধারণ করা, যা উক্ত অঞ্চলের কার্যত অন্য সব রাষ্ট্রের দাবির সঙ্গে করে। প্রতিযোগিতামূলক দাবির মধ্যে রয়েছে নাতুনা দ্বীপপুঞ্জের উত্তর-পূর্ব জলভাগের উপরে ইন্দোনেশিয়া, চীন ও তাইওয়ানের দাবি। স্কারবোরো শোলের উপরে ফিলিপাইন, চীন ও তাইওয়ানের দাবি। স্ট্র্যাটলি দ্বীপপুঞ্জের পশ্চিমের জলভাগের উপর ভিয়েতনাম, চীন, তাইওয়ান দাবি। কিছু বা সকল দ্বীপের উপর ভিয়েতনাম, চীন, তাইওয়ান, ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইনের মধ্যে বিতর্কিত রয়েছে। প্যারাসেল দ্বীপপুঞ্জটি চীন, তাইওয়ান, ভিয়েতনামের মধ্যে বিরোধপূর্ণ। থাইল্যান্ড উপসাগরীয় অঞ্চলের উপর মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামের দাবি। জোহরের প্রণালী সিঙ্গাপুর প্রণালী বরাবর সিঙ্গাপুর ও মালয়েশিয়ার দাবি। চীন ও ভিয়েতনাম উভয়ই তাদের দাবি বিচারের ক্ষেত্রে জোরালো হয়েছে। চীন ও দক্ষিণ ভিয়েতনাম প্রত্যেককে 1974 সালের আগে প্যারাসেল দ্বীপপুঞ্জের কিছু অংশ নিয়ন্ত্রণ করেছিল। 1974 সালে একটি সংক্ষিপ্ত সংঘর্ষের ফলে 18 জন চীনা ও 53 জন ভিয়েতনামি মারা যায় এবং সেই সময় থেকে চীন সম্পূর্ণ প্যারাসেল নিয়ন্ত্রণ করে। স্ট্র্যাটলি দ্বীপপুঞ্জ একটি নৌ সংঘর্ষমূলক স্থান রয়েছে, যেখানে 1988 সালের মার্চ মাসে জনসন সাউথ রিফের দক্ষিণে 70 জনের বেশি ভিয়েতনামি নাবিক নিহত হয়েছিল। বিতর্কিত দাবিদাররা নিয়মিত নৌবাহিনীর মধ্যে সংঘর্ষের খবর দেয়। সাধারণভাবে আসিয়ান এবং বিশেষ করে মালয়েশিয়া নিশ্চিত করতে আগ্রহী ছিল যে দক্ষিণ চীন সাগরের মধ্যে আঞ্চলিক বিরোধ যেমন সশস্ত্র সংঘর্ষে পরিণত না হয়, যেমন অঞ্চলটির উপর সার্বভৌমত্বের সমস্যা মীমাংসা না করে যৌথভাবে এলাকার উন্নয়ন ও মুনাফা সমানভাবে ভাগ করে নেওয়ার দাবিতে ওভারল্যাপিং বা দাবির ক্ষেত্রে যৌথ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। এটি বিশেষত থাইল্যান্ড উপসাগরের ক্ষেত্রে সত্য। সাধারণত চীন দ্বিপক্ষীয়ভাবে প্রতিদ্বন্দ্বী দাবির সমাধান করতে পছন্দ করে। অপরদিকে কিছু আসিয়ান রাষ্ট্র বহুপাক্ষিক আলোচনা পছন্দ করে, কারণ তারা বিশ্বাস করে যে তারা বৃহৎ চীনের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় সুবিধা বঞ্চিত এবং অনেক রাষ্ট্রের কর্তৃক একই ভূখণ্ডের প্রতিযোগিতামূলক দাবিসমূহ শুধুমাত্র বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে কার্যকরভাবে সমাধান করা যায়। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে দক্ষিণ চীন সাগর হলো পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি প্রান্তিক সাগর। এটি প্রায় 35 লক্ষ বর্গ কিলোমিটার অর্থাৎ 14 লক্ষ বর্গমাইল এলাকা জুড়ে উত্তর দক্ষিণ চীনের তীর নামক কারণে পশ্চিম ইন্দোচীন উপদ্বীপ, পূর্বে তাইওয়ান, উত্তর পশ্চিম ফিলিপাইন দ্বীপপুঞ্জ অর্থাৎ লুসন, মিন্দোরা এবং পালাওয়ান এবং দক্ষিণ ব্রুনিও, পূর্ব সুমাত্রা, বালকা, বেলিং দ্বীপপুঞ্জ দ্বারা পরিবেষ্টিত। বিশেষ করে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত সামুদ্রিক পথ, যখন পণ্য সম্ভারের টন পরিপ্রেক্ষিতে বিশ্বের বার্ষিক বাণিজ্য নৌবহরে 50% বেশি মালাক্কা প্রণালী, সুন্দর প্রণালী, লম্ব প্রণালী অতিক্রম করে। মালাক্কা প্রণালী দিয়ে প্রতিদিন 1.6 মিলিয়ন ঘনমিটার অর্থাৎ 10 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল বা খনিজ তেল প্রেরণ করা হয়, যেখানে 20 শতকের মাঝামাঝি সময়ের তুলনায় অনেক কম হলেও নিয়মিত জলদস্যুতার কারণে এটার খবর পাওয়া যায়। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।